আসসালামু আলাইকুম। লার্ন উইথ পাভেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি পাভেল। আজকে তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতি। তো এটা তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায় জ্যামিতি। সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, প্রথমে আছে কোণ নিয়ে আলোচনা। এরপরে তোমাদের ধারাবাহিকভাবে আমি অধ্যায়টাতে দেখেছি ত্রিভুজ, চতুর্ভুজ এবং শেষ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো প্রথমে একদিনেই সব কিছু না শেখায়, আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম দিন শুধু কোণ করাবো, এরপরে ধারাবাহিকভাবে বাকিগুলোও করাবো। তো তাহলে কোণ প্রথমে আমি বলে নিই, জ্যামিতি অধ্যায়টা যেহেতু শুরু করতেছি, জ্যামিতির উৎপত্তিটা যেখান থেকে সেটা হচ্ছে জ্যা শব্দটার অর্থ ভূমি আর মিতি শব্দটার অর্থ পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ অর্থাৎ জমি জমা সংক্রান্ত মাপামাপির কাজ নিয়ে এই জ্যামিতির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আধুনিক সভ্যতায় আমরা দেখি যে যেখানেই পরিমাপ করতে হয় ওইখানেই জ্যামিতির ব্যবহার হয়। এই জন্য জ্যামিতি আর শুধু জমি জমার মাঝেই সীমাবদ্ধ নেই। এখানে এখন আমরা যদি বলি যে তোমার হচ্ছে যে কোনো কিছু, তোমার রুমটাই যদি তুমি আশেপাশে খেয়াল করো, দেখবা যে একটা নির্দিষ্ট মাপে সব কিছু বানানো। তো ব্যাপারগুলো কোথায় থেকে? এই পরিমাপ থেকেই আসছে। তো আমরা এখন আজকে জ্যামিতির যে অংশটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কোণ। তো আমি আশা রাখবো তোমরা আগের শ্রেণীতে বেশ কিছু জিনিস শিখে আসতো, কেননা কোণ পড়তে দেখো শুরুতে আমি যদি কোণের সংজ্ঞা বলি, দেখো যে দুটি রেখা বা রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন মধ্যবর্তী যে ফাঁকা স্থান তৈরি হয় তখন সেই অংশটাকেই কোণ বলে। তো এইখানে দেখো আমি যে কথাগুলো বললাম, আমরা কোণ পড়তেছি তাই না? তো যে কথাগুলো আগে থেকে জানা থাকা উচিত যে রেখা কি বা রশ্মি কি, আবার একটি বিন্দুই বা কি, এই ব্যাপারগুলো কিন্তু জানা থাকা উচিত। তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে সেজন্য আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে। দেখো রেখা যে ব্যাপারটা ছিল, রেখা কিছুই না, জাস্ট সোজা একটা টান হিসেবে মনে রাখতে পারো। তাহলে আমরা এখন কিন্তু রেখা দেখতেছি, হ্যাঁ? তো রেখাটা কি একটা সোজা টান বললাম, এই যে দেখো, আচ্ছা এটা একটু বাঁকা হয়ে গেছে, ধরো এই যে এটা একটা রেখা। এখন সেই রেখাটার যে বৈশিষ্ট্য ছিল যে রেখাটা আসলে দুই দিকে চলমান, মানে এটা কোথায় শুরু কোথায় শেষ এটা আমরা জানি না, ঠিক আছে? আর রশ্মি কি ছিল? ঠিক রেখার মধ্যেই ছিল, শুধু একটা প্রান্ত আমরা জানি, যে ধরো এই যে এই প্রান্তটা ফিক্স, যে আমরা এইখান থেকে শুরু হয়েছে একটা সোজা টান, ওইটা এখন সোজাভাবে চলতে থাকবে, এটাই ছিল রশ্মি। তাহলে আমরা রেখা বা রশ্মি জানতে পারলাম। রেখা বা রশ্মির বিষয়ে আরেকটা কথা বলে রাখি, রেখা বা রশ্মির কিন্তু দৈর্ঘ্য আছে, কিন্তু এরপরে আমরা যেটা শিখবো এই যে বিন্দু, বিন্দু কি? বিন্দু একটা ফোঁটা, এই যে একটা ডট। তোমরা ইংলিশে ফুল স্টপ পড়োনি, যে আমরা একটা সম্পূর্ণ সেন্টেন্স লেখার পরে শেষে একটা এরকম চিহ্ন দেয়, এটাই একটা বিন্দু। তাহলে দেখো বিন্দুর ক্ষেত্রে দেখো, বিন্দুর শুধু একটা অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে আমরা রেখা, রশ্মি, বিন্দু তিনটা ব্যাপার আলোচনা করে ফেললাম। তো এখন আমরা আসি এই সংজ্ঞাটা কিভাবে একটা কোণ, মানে আমরা কোণ কিভাবে উৎপন্ন হয় এটা দেখব। তাহলে দেখি, দুটি রেখা বা রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রথমে আমাদের দুইটা রেখার দরকার পড়বে তাই না? আচ্ছা আমি কোথায় আঁকাবো, কোথায় আঁকাবো? আচ্ছা এই অংশটা ইরেজ করে ফেলি। আচ্ছা এই চিহ্নটাকেই নাই করে ফেলি, এখানে বুঝাই। দেখো আমাদের কি দরকার? দুইটা রেখা বা রশ্মি, একই কথা এই সময়ের জন্য। তাহলে দুইটা রেখা নেই, আমরা যদি এরকম দুইটা রেখা নেই, এটাও একটা রেখা, এটাও একটা রেখা, তাহলে কি মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এই যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গা হলো, এটাকে কি কোণ বলে? না। দেখো প্রথম অংশটা ছিল এটা, দুইটা রেখা বা রশ্মি, তারপরে কি বলতেছে? যখন একটি বিন্দুতে মিলিত হয়, তার মানে এদের এমন একটা জায়গা মিলিত হতে হবে যেখানে মানে একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে এই যে শিখাইছিলাম এই যে বিন্দু, এটা তার মানে এইরকম দুইটা রেখা হলেই হবে না, এদেরকে এইরকম কোথাও এসে মিলিত হতে হবে। যেমন সাপোজ এটা একটা রেখা, আর এটা যদি একটা বিন্দু চিন্তা করি, এই বিন্দুতেও আরেকটা রেখা, তাহলে দেখো তো এই রেখাটা এই বিন্দুতে মিলিত হয়েছে, আবার এই রেখাটাও এখানেই মিলিত হয়নি। মিলিত হওয়া মানে বোঝায় একত্র হওয়া। তার মানে কোন ব্যাপারটা আমরা আশা করি কিছুটা আইডিয়া আসছে আমাদের মাঝে। আরো কোথায় কোথায় কোণ দেখতে পাই দেখো, তোমরা যদি তোমাদের বাসার দরজা দেখো, দরজার কর্নারে খেয়াল করো, বা রুমের হচ্ছে যে তোমার হচ্ছে কি বলে, রুমের যে দেয়াল,
সেই দেয়ালের কর্নারে খেয়াল করো যে দুইটা রেখা এসে মিলিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আচ্ছা তোমাদেরকে দেখাই। এই যে এটা দেখো, এইখানে দেখো, এটাকে একটা রেখা চিন্তা করো, এটাকে, আচ্ছা ওইটা না, তোমরা একদম ডাইরেক্ট এইটাই দেখো যে এটা একটা রেখা, আবার এটা একটা রেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে। তো এই যে এই অংশটুকু যে উৎপন্ন করছে না, এই যে ফাঁকা অংশ, এটা এই অংশটা মিলে হচ্ছে একটা কোণ। তাহলে কোণের আবার বিভিন্ন নাম আছে, ওইদিকে পরে যাচ্ছি। তবে দেখো এটা আরেকবার বলি যে একটা রেখা বা রশ্মি যেটাই হোক, আরেকটা রেখা কি করতেছে, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যখনই মিলিত হয়ে যাবে তখন মধ্যবর্তী যে স্থান তৈরি হবে তখন সেটাকে কোণ বলে। কিন্তু এটাকে কিন্তু কোণ বলে না, কারণ এই রেখাটা কোন দিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে, এটা আরেক দিকে যাচ্ছে। এদের কি কোনো নির্দিষ্ট কোনো বিন্দুতে এরা মিলিত হয়েছে, না এরা এদের মতো চলে যাচ্ছে, তাই না ব্যাপারটা? তো এখানে ভালো করে একটা কোণ আঁকায় তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো অলরেডি। তারপরে আমি আরেকটা কোণ আঁকাচ্ছি। দেখো আমরা এই অংশ থেকে কোণ করতেছি, হ্যাঁ, দেখো দুইটা রেখা বা রশ্মি কি করতে হবে, একটা বিন্দুতে মিলিত হতে হবে। তাহলে আমরা আগে একটা বিন্দু নিয়ে নিই এবং এইখানে আমরা দুইটা রেখা মিলিত করে দিব। এই যে একটা রেখা দিয়ে দিলাম, এই যে একটা রেখা দিয়ে দিলাম। দেখো তো এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে না, তাহলে এই যে ফাঁকা স্থানটা তৈরি হলো, এগুলা এটাকেই বলে কোণ। বোঝা গেল? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কোণের ব্যাপারে কোন একটা কোণ কি সেটা বুঝলাম। এখন এর একটা পরিচয় দিতে হবে। যেমন আমরা সবাই মানুষ, কিন্তু তোমার একটা আলাদা নাম, আমার একটা আলাদা নাম। তো সেই জন্য একেও একটা নাম দিই। যেমন ধরো এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে এদের একটু নাম দিলে ভালো হয় না? আচ্ছা, ইন জেনারেল নাম দেওয়ার কথা বলতেছি। দেখো যে বিন্দুতে মিলিত হইলো এর একটা নাম দিলে ভালো হয় না? এখানে দিলাম ও। আবার এই যে এই রেখাটা, যে রেখাটার একটা নাম দিলাম এ ও, মানে এই সম্পূর্ণ রেখাটার নাম এ ও। এইখানে চিন্তা করো প্রয়োজনে যে এইরকম একটা রেখা ছিল যার নাম এ ও। আবার এই রেখাটার নাম কি হবে, ধরো এটা বি দিলাম, তাহলে এই রেখাটার নাম কি হলো, বিও। মানে এরকম বি ও একটা রেখা, এরকম একটা রেখা ছিল, আর এরা মিলিত হয়েছে কোন বিন্দুতে, ওই বিন্দুটার নাম দিয়েছি ও। তাহলে দেখো, মানে আমরা মূলত নাম দিলাম একটা কোণে, সেই নাম কোণটা তাহলে কি হচ্ছে, এ ও বি। এ ও বি যখনই বলবো তখন এই কোণটাকে নির্দেশ করবে। তাহলে এটাকে কিভাবে নামকরণ করা যায়, এটা মুছে ফেলি। দেখো চিত্রে এই যে এই একটা চিহ্ন দিলাম, এটাকে বলে কোণ চিহ্ন। মনে থাকবে এটা কি চিহ্ন, কোণ চিহ্ন। লিখেই দিলাম তোমাদের জন্য, এটা বারবার লাগবে, বুঝছো? এখন এটা তো কোণ চিহ্ন দিলাম, মানে আমরা এটার ভিতরে একটা কোণকে নামকরণ করছি, এই কারণে এটা একটা কোণ চিহ্ন। তো কোণ এ ও বি, চিত্রে এ ও বি একটি কোণ। আচ্ছা, এখন তোমাদেরকে এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি। এ ও বি এটাও এর নাম, আবার কোণ বি ও এ এটাও এর নাম। ঠিক আছে? মানে এটা কিভাবে হচ্ছে, যে শুধু এই যে যে বিন্দুতে মিলিত হয়েছে এটা সবসময় মাঝে থাকবে, এই বিন্দুটা সবসময় মাঝে থাকবে। হ্যাঁ, জটিল হচ্ছে, চিন্তা করো না, ধীরে ধীরে সব শিখতে পারবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত, তো অবশ্যই আমি আছি। আচ্ছা দেখো, কোণ এ ও বি এটাও যে কথা, কোণ বি ও এ একই কথা। আশা করি তোমরা ক্লিয়ার। আরেকটা পরিচয় দেই, মানে কোণ চিহ্ন দেওয়া শিখলাম, কোণকে নাম দেওয়া শিখলাম, তাহলে তোমরা এই কোণটাকে নামকরণ করবা। ধরো আমি যদি এটাকে সি দেই, এটা ই দেই, এটা ধরো এফ দিছি। এখন তোমরা আমাকে এই কোণের যে দুইটা নাম হওয়া সম্ভব সেই নামটা দিবে, এই যে এইরকম নাম হবে। আচ্ছা, এটাও তোমাদেরকে করে দিচ্ছি যে এই কোণটার নাম কি হবে। থামো, আমি হচ্ছে আগে এটা আগে মুছে ফেলি। তাহলে আমরা কি করতেছিলাম, এই যে দেখো এই কোণটার নামকরণ করতেছি। হ্যাঁ দেখো, প্রথমে কোণ চিহ্ন দিতে হবে, দিলাম। এরপরে কি, সি
এটা সবসময় মাঝে থাকবে যে বিন্দুতে মিলিত হয়েছে, সিই, সিই, আরেকটা কি এফ। তাহলে এটা একটা নাম হবে, নাম 1, নাম 2, এটাও হওয়া সম্ভব, এফ ই সি, মানে ইটা মাঝে থাকবে। এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোণ শিখলাম। এখন কোণ থেকে আরো কিছু, মানে আমরা আরো একটু কোণের ভিতরে চলে যাচ্ছি। কোণের ভিতরে গিয়ে বলতে দেখো পরিচয় দিচ্ছি। এই যে এই রেখাটাকে, একে তখন বলা হবে কোণের বাহু। সেম ভাবে এইটাও নামও কোণের বাহু। ঠিক আছে, এই বাহুটার নাম হচ্ছে এ ও বাহু, আর এই বাহুটার নাম ও বি বাহু। বোঝা গেল? বাহু মানে হাত, মানে একটা কোণের দুইটা হাত। দেখো আমরা এইভাবেও কোণ উৎপন্ন করতে পারি। এই যে দেখো কোণ, দেখো এটা একটা কোণ, এরকম একটু কমাই দিলাম এখানে, মানে মিলিত হচ্ছে ধরো এই বিন্দুতে, এখানে মিলিত হচ্ছে। হ্যাঁ, এগুলো সব কোণ। তো এটা একটা বাহু, এটা একটা বাহু। ঠিক আছে, হ্যাঁ, এরকম। আশা করি বুঝতে পারতেছো। তো বেশ অনেকটা আলোচনা হইল, আরেকটু করি। বাহুর পরিচয় পাইলাম, আরেকটা স্পেশাল পরিচয় দেই। এই যে এই ও বিন্দু না, যেখানে হচ্ছে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুটার নাম বলা হয়, দেখো এখানে লিখছি, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু অথবা কৌণিক বিন্দু। এই নামগুলা ভবিষ্যতে কাজে লাগবে, বুঝছো? এই কারণে এখনই তোমাদের শিখে নিতে হবে। কৌণিক বিন্দু অথবা, মানে এর যে কয়টা নাম আছে সব বলে দিচ্ছি, অথবা তোমার হচ্ছে মিলন বিন্দু। তাহলে দেখো আমরা 3টা নাম পাইলাম। এগুলো নিয়ে তোমরা খুব বেশি চিন্তিত হয়েও না যে এগুলো জানি না, কই থেকে এগুলা কি আসতেছে। এগুলো জাস্ট নাম। তোমার নাম দেখা যাবে যে এইরকম, যে লামিয়া আক্তার সামিয়া, তো লামিয়া একটা নাম, সামিয়া একটা নাম, সব তো একই জিনিসেরই নাম, তাই না? তো এই ধরনের আর কি। যাই হোক, এটা একটা উদাহরণস্বরূপ বললাম। তাহলে এই বিন্দুর 3টা নাম, শীর্ষবিন্দু, কৌণিক বিন্দু অথবা মিলন বিন্দু। তাহলে আমরা কোণ ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে, আচ্ছা একটা কথা বলি, এখন তো গরমের সময়, হয়তো বাজারে খুব তাড়াতাড়ি আমও চলে আসবে। তো আমরা তো আম খাই, তাই না? তো এখন আম কি সবাই যেগুলো আমি, কিন্তু কোনোটা ফজলি আম, কোনোটা হয়তো বাড়িফোর আম, ন্যাংরা আম, গোপালভোগ আম, রূপালি আম, এরকম বিভিন্ন আমের নাম শুনছো না? তো এইরকম দেখো, কোণ তো সবই হবে, কিন্তু কোণের মধ্যে আবার অনেক ভ্যারাইটি আছে। তো সেই ভ্যারাইটিগুলো কিসের উপর? ডিগ্রির উপর। ডিগ্রি কি? আচ্ছা একটা কথা বলে ফেললাম, তাহলে কোণের বিভিন্ন ভ্যারাইটি হবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন এগুলা আগে মুছে ফেলি। তাহলে তোমরা আমার এই কথাটা বুঝছো তো, যে কোণের বিভিন্ন ভ্যারাইটিতে এখন চলে যাচ্ছে। আম দিয়ে উদাহরণটা দিলাম, যে আম তো সবই, কিন্তু বিভিন্ন ধরনের আম আমরা বাজারে দেখি। তাহলে এখন যেটা বিষয়, যে তাহলে আমের ওইটা কিভাবে, দেখো আম দিয়ে উদাহরণটা দিচ্ছি, সেটাই তোমরা খেয়াল রাখো, যে আমের কিন্তু ভিন্নতা আছে। কিসের উপর আমরা আমের ভিন্নতা করি? যে টেস্ট, সাইজ, কখন পাওয়া যায়, এগুলো বিভিন্ন কিছুর উপর নির্ভর করে আমের নামকরণ করা হয়। তাহলে কোণের নামকরণ কিভাবে করব? কোণের নামকরণ করা হয় এর ডিগ্রি বা এর পরিমাপের উপর নির্ভর করে। তাহলে কি, কোণ পরিমাপ কিভাবে করা হয়? এই যে ডিগ্রি দ্বারা। কি দ্বারা? ডিগ্রি দ্বারা। আর এই ডিগ্রি, এটা হচ্ছে বানান করে লিখলাম, আর এটার চিহ্ন এরকম একটা ছোট্ট জিরোর মতো। কিভাবে থাকবে? যেমন আমি যদি এখানে লিখি 5, এটাকে বলবো 5 ডিগ্রি। কিভাবে বলবো? 5 ডিগ্রি। এভাবে যদি এখন লিখি 20 ডিগ্রি, এরপরে ধরো লিখলাম 120, মানে 120, হ্যাঁ, এটা 120 ডিগ্রি। তাহলে দেখো 5 ডিগ্রিও একটা কোণ, 20 ডিগ্রিও একটা কোণ, 120 ডিগ্রিও একটা কোণ। তাহলে সবাই কোণ? হ্যাঁ, সবাই কোণ, কিন্তু এটার মধ্যে এই মাপের উপর ভ্যারাইটি করে কয়েক ধরনের কোণ আছে। তো সেই কয়েক ধরনের কোণের আমরা কিছু উদাহরণ সহ এখানে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, বা আমার কাজ দ্রুত হওয়ার জন্য লিখে রাখছি আগেই। তো দেখো, তাহলে আমরা ভ্যারাইটিতে চলে আসছি। দেখো প্রথম যে কোণ,
নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ডিগ্রি তো শুধু মুখে বললাম, আর তোমরা তো এখনো হয়তো বা অনেকে ডিগ্রি ওইভাবে জানো না কিভাবে। এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এইরকম একটা জ্যামিতি বক্সে একটা জিনিস পাবা, সেটাকে বলে চাঁদা। চাঁদাতে খেয়াল করবা, ধরো আমি যদি এইভাবে একটা জিনিস বসাই, থামো তোমাদেরকে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। হ্যাঁ, ডিগ্রি চেনা শিখাচ্ছি। দেখো, চাঁদা যখন তোমরা এইভাবে বসাবা, ওই ওই এরকম কোনো একটা কোণ আঁকায় নেওয়ার পরে এরকম চাঁদাটা বসাবা, বসানোর পরে দেখবা যে এই যে দেখো, এখানে শুরু হয়েছে 0, 0, 10, 20, 30 এভাবে চলতে চলতে এখানে 70-এ মিলিত হয়েছে। তার মানে এই যে ফাঁকা যে জায়গাটা না, এই যে ফাঁকা জায়গাটা যেটা 70-এর সাথে মিলিত হলো, তার মানে এই কোণটার মাপ হচ্ছে 70 ডিগ্রি। তার মানে তোমরা, আমি জানি না ভিডিওতে ঠিকভাবে দেখতে পারবা কিনা, 1 ডিগ্রি অনেকটা, এই যে এতটুক বোর্ডের অনুযায়ী ধরো 1 ডিগ্রি তো আঁকানো সম্ভব না, তোমাদেরকে 10 ডিগ্রি আঁকায় দেখাই। হ্যাঁ, ছোট তো অনেক, আঁকানো কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখাই, ধরে নাও এই যে এতটুক, এই যে মাঝখানে এতটুক না, এই যে জাস্ট এতটুক যে জায়গা তৈরি হচ্ছে, এটাকে বলে 10 ডিগ্রি। তো তোমরা বুঝতেছো 1 ডিগ্রি কতটা ছোট হইতে পারে। তো তোমরা এটা অবশ্যই তোমাদের বাসায় যে জ্যামিতি বক্স আছে সেইখান থেকে চাঁদা বের করবা। তোমরা যদি না বোঝো, এই যে দেখো শেপটা এরকম থাকবে এবং এটাই চাঁদা, এবং এইখানে দেখবা সংখ্যা খোদাই করে লেখা আছে যে 10, 20, 30, 180 পর্যন্ত পাবা। তার মানে ওই চাঁদাটা দিয়ে সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত মাপতে পারবা। তো আশা করি তোমরা নিজে দেখবা, তাহলে এই ভালো মতো জিনিসটা তোমাদের মাঝে আয়ত্ত হবে। তাহলে আমরা ডিগ্রি দিয়ে কোণ চেনা শিখলাম। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে বলবো, যে কোণের ভ্যারাইটির উপর নির্ভর করে কিভাবে আমরা কোণ পাই। দেখো, এটা কিন্তু নাম, মানে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণগুলা 90 ডিগ্রি এর চেয়ে ছোট হবে। তাহলে কত ডিগ্রি থেকে হতে হচ্ছে? 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। যেমন বোর্ডে একটা কোণ আঁকানো, এই কোণটার মাপ হচ্ছে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি কোণটা কি 90 ডিগ্রি এর চেয়ে ছোট না? তাহলে নাম, এই ধরনের যে সকল কোণ পাবো, যেমন ধরো এইটা সাপোজ, হ্যাঁ এটা অতটা ভালো হয়নি, এই কোণটাকে দেখো যে এটা ধরে নাও 75 ডিগ্রি, আমি এমনি বলতেছি, মাপ অ্যাকুরেট তো হবেই না। তো 75 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি হচ্ছে ছোট না? তাহলে কি এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো, আমি তোমাদেরকে ধারণার জন্য বলে রাখি আরেকটা ব্যাপার। দেখো, 90 ডিগ্রিকে চেনা শিখি। দেখো, এই যে ঠিক একটা সোজা সরল রেখা আরেকটা সরল রেখার উপর যখন থাকে, মানে এই মাঝখানে তখন 90 ডিগ্রি উৎপন্ন হয়। ঠিক 90 ডিগ্রিটা দেখতে ঠিক এইরকম অবিকল। তাহলে 90 ডিগ্রি এটা পাইছি। তাহলে এই যে এই কোণের চেয়ে যখনই ছোট পাবো, তখনই সেই কোণটার নাম হয়ে যাবে সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি হয়ে গেলে যে কোণটা হবে, 90 ডিগ্রি এর সমান কোণকে বলে সমকোণ। খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে কি, এখানে কিন্তু বড় ছোট কিচ্ছু বলেনি, 90 ডিগ্রি হতে হবে। যখন 90 ডিগ্রি হবে তখন সেটাকে বলে সমকোণ, আর যখন 90 ডিগ্রি এর চেয়ে ছোট থাকবে তখন সেটাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণটার নাম দেয় একটা, সব কোণকেই নাম দিতে পারবা, বুঝছো? এ, বি, সি। তাহলে তোমরা কিন্তু এখন অলরেডি নামকরণ জানো। তাহলে আমি নামকরণটা লিখতেছি, চিত্রে কোণ এ বি সি সমান 50 ডিগ্রি। তাহলে যা একটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কত দূর পর্যন্ত পাবো বুঝতেছো তোমরা? যে 89 ডিগ্রির একটা কোণ আঁকা, এটা যদি 90 ডিগ্রি হয়, চিন্তা করো যে এইরকম একটা কোণ, এটা ধরো 85 ডিগ্রি, এটা কিন্তু ধরো 85 ডিগ্রি, কিন্তু এটা আমরা যদি ধরে, তর্কের ক্ষেত্রে এমনি ধরে নিচ্ছি দ্রুত করার জন্য, যে এই কোণটার মাপ 89 ডিগ্রি, তাহলে এই কোণটার নাম কি হবে বলো তো? সূক্ষ্মকোণ। বুঝতেছ? আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু এই কোণটাই যদি এমন হইতো, এখন আমি এই কোণটাকে মডিফাই করতেছি, যে এই কোণটাই কি হয়েছে, ধরো সোজা এরকম ধরে নাও যে এটার মাঝখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমরা চাঁদা দিয়ে মেপে পাইছি। হ্যাঁ, এগুলো খালি চোখে মেজারমেন্ট করার ব্যাপার না। তো 90 ডিগ্রি পাইলাম, এই 90 ডিগ্রি সমান কোণকে কি বলে? সমকোণ। তাহলে আমরা দুইটা কোণ অলরেডি শিখে ফেললাম, সূক্ষ্মকোণ, সমকোণ। আমরা এখন নেক্সট কোণে আগাবো।
তাহলে 90 ডিগ্রি হচ্ছে ছোট যখনই হবে সেটাকে বলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হয়ে গেলে বলে সমকোণ। তাহলে এখন পরবর্তী কোণে আগাচ্ছি আমরা। আজকে আমরা টোটাল 4টা কোণই শিখবো। হ্যাঁ, 4টা শিখলেই তোমাদের হয়ে যাবে, মানে আর মাত্র ছোট্ট 2টা কোণ। দেখো 90 ডিগ্রি পর্যন্ত শিখছি, তো এখন দেখো এখন যে কোণটার নাম লিখবো সেটা হচ্ছে স্থূল কোণ। আচ্ছা, স্থূল কোণ কখন হবে? যখন কোণটা আমরা পাবো 90 ডিগ্রি এর চেয়ে বড়। 90 ডিগ্রি এর চেয়ে বড় হইলেই হবে না, এখানে আরো ঘটনা আছে। 90 ডিগ্রি এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি এর চেয়ে ছোট। 180 ডিগ্রি আবার কি, সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? তো এই জন্য একই সাথে লিখে নেই, হ্যাঁ, যে সরল কোণ, এটা সবচেয়ে সোজা। সরল কোণ, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। মানে 180 ডিগ্রি হতে হবে কিন্তু, ঠিক যেমন সমকোণে কত ডিগ্রি হতে হচ্ছিল বলো তো? 90 ডিগ্রি। এখানে কত হতে হবে? 180 ডিগ্রি। তাহলে সরল কোণ বললাম সবচেয়ে সোজা। চলো দেখে নেই। সরল কোণ কিছুই না, একটা সোজা টান। সোজা টান না? এখন যখন তুমি এখানে চাঁদা বসাবা তোমার ইয়াতে, আচ্ছা এখানে কিন্তু একটা মজার ব্যাপার যে একটা সোজা টান দিলে সেখানে 2টা রেখা কই থেকে আসলো? দেখো সোজা টানটা এইরকম হইতে হবে। দেখো আমি তোমাদেরকে বুঝাই। আসলে ঘটনাটা যেমন ছিল যে একটা বিন্দু আছে, সেইখানে একটা রেখা মিলিত হবে। ধরো এই যে একটা রেখা মিলিত হইলো, ঠিক আরেকটা রেখা অপর পাশ থেকে এইভাবে মিলিত হয়েছে, বুঝছো? তাহলে এই যে এতটুক যে কোণ উৎপন্ন হইলো, এখানে হয়েছে 180 ডিগ্রি। আর এই কোণটার নামই হচ্ছে সরল কোণ। তোমরা যখন চাঁদা বসাবা, যেমন আমি আমার এই বড় চাঁদাটা দিয়ে দেখাই, এই যে দেখো এটা দিয়ে এই যে টান দিলাম, এই যে মাঝে ধরো একটা ইয়া দিলাম, এই যে 0 আর এই যে 180, মানে টোটাল এই পরিমাণ ফাঁকা জায়গা তৈরি করছে, তাই না? এটাকে বলে সরল কোণ। বোঝা গেল? তো সরল কোণ চিনে ফেললাম। আরও অনেক বিস্তর আলোচনা করা যায়, কিন্তু তোমরা আগে প্রথম ক্লাসে আগে এগুলাই মাথার মধ্যে নাও, তারপরে আমি ধীরে ধীরে আরও আগাবো। আচ্ছা, সরল কোণ আরেকবার আঁকাই এবং নামকরণ করে দেই। দেখো এই বিন্দুতে সাপোজ মিলিত হয়েছে এ, তাহলে এখানে আমরা যেটা লিখতে পারতাম, চিত্রে কোণ এ ও বি একটি সরল কোণ। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে স্থূল কোণ কি ছিল? 90 ডিগ্রি এর চেয়ে বড় আবার 180 ডিগ্রি এর চেয়ে ছোট হইলে সেই কোণটাকে আমরা বলবো স্থূল কোণ। কি কোণ? 90 ডিগ্রি এর চেয়ে বড়। তাহলে 90 ডিগ্রি কোণটা ছিল ঠিক সোজা এইরকম একটা অবস্থা। এটার চেয়ে কি হতে হবে? বড়। বড় মানে এই দিকে যখন হচ্ছিল তখন আমরা চাঁদা দিয়ে মেপে কি পাইছিলাম? এই দিকে হইলে সেটা কম হচ্ছিল, আর তার মানে বড় যদি হইতে হয় তাহলে এই দিকে হতে হবে। তাহলে সেটা কেমন হবে? তাহলে এই যে এইরকম এইরকম। এখন এটা দেখো তো, 180 ডিগ্রি হতে হলে কেমন হতে হতো? এই যে এই সোজা হতে হতো না? ঠিক সোজা একটা টান। তাহলে 180 ডিগ্রি তো হয়নি, এমনিই বুঝতেছি আমরা। আর 90 ডিগ্রি হলে কেমন হতে হতো? দেখো তো এইরকম না? তার মানে 90 ডিগ্রির সমান কিন্তু হলো না। 90 ডিগ্রি হচ্ছে বড়, এই যে এতটুক বেশি। হ্যাঁ, আবার 180 ডিগ্রি হলে কতটুক হতে হতো? এই যে এমন হতে হতো। এতটুক তো কম, মানে আমরা কোণ আঁকাইনি। তো তাহলে কি হচ্ছে দেখো, যে 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা বড়, আবার ঠিক 180 ডিগ্রি হচ্ছে ছোট। তাহলে এই কোণটার নাম হবে, চিত্রে কোণ এ ও বি, এই কোণটার নাম হবে স্থূল কোণ। এই ক্লাসটাতে অনেক কিছু বোঝালাম, অনেক কিছু করাইলাম। ছোট মানুষ হিসেবে হয়তো তোমাদের জন্য একটু কষ্টদায়কও হইতে পারে, তবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী লেকচারে আমি এই ক্লাসটা একটু হইলেও আবার রিপিট প্রয়োজনে আলোচনা করে দিব। আর তোমরা প্র্যাকটিস করতে থাকো। বই খোলার পরে ঠিক 10ম অধ্যায়ে চলে যাবা, এই ব্যাপারগুলো পাবা। আমরা নেক্সট ক্লাসে ত্রিভুজ শুরু করব। এই কোণ যদি বুঝে থাকো, ত্রিভুজ একদম পানি। আর ত্রিভুজ বোঝা শেষ হয়ে গেলে চতুর্ভুজ আরও পানি। বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ তোমরা পারবা। ভালো থাকো। আল্লাহ হাফেজ।